সম্মানিত দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় খবরবাড়ি 24.com এর সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো গাইবান্ধা ৩ আসনের পলাশবাড়ী সাদলাপুর এর রাজনীতি, উন্নয়ন ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে। এই আসনের ভোটাররা জানতে চায় তাদের প্রতিনিধি কেমন রাজনীতি করতে চান, উন্নয়ন ভাবনায় অগ্রাধিকার কোথায়, তরুণ, কৃষক ও সাধারণ মানুষের জন্য কি বার্তা আছে। এই সব প্রশ্নের উত্তর জানতে আজ আপনাদের সঙ্গে উপস্থিত আছেন গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদলাপুর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক। আপনাকে স্বাগতম। আমরা আপনার কাছে জনগণের পক্ষ থেকে কিছু প্রশ্ন আমরা করতে চাই। প্রথম প্রশ্ন আমরা করতে চাই, আপনার রাজনৈতিক জীবনের শুরুটা কেমন ছিল এবং কিভাবে রাজনীতিতে আসা? ধন্যবাদ খবরবাড়ি.com আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আপনাদের মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছি পেশার রাজনীতির মধ্য দিয়ে। মূলত চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্ব পালনের মধ্য দিয়ে, পরবর্তীতে আরো আগে চিকিৎসকদের আন্দোলন সংগঠিত করবার জন্য ইন সার্ভিস ট্রেনিং চিকিৎসক পরিষদ, এটি জাতীয় একটি সংগঠন, সেইটার আমি আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং চাকুরির দাবিতে আন্দোলন হয়েছিল তখন। এর মধ্য দিয়ে পরবর্তীতে বিএমএতে কেন্দ্রীয় বিএমএর বিভিন্ন পদের আমি দায়িত্ব পালন করি। বিজ্ঞান বিষয়ক সম্পাদক, তারপরে হচ্ছে সাংগঠনিক সম্পাদক, তারপরে রাজশাহী বিভাগের 2 বারের সহসভাপতি, বিএমএ বগুড়া শাখার 2 বারের সভাপতির দায়িত্ব পালন করি এবং আন্দোলনের এই দীর্ঘ পথ পরিক্রমায় 90-এর গণ আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হই। আপনারা জানেন চিকিৎসকদের একটা গণ আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল এবং সেই আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসক সংগ্রাম পরিষদের আমি সদস্য সচিব ছিলাম এবং কন্ট্রোল রুমটা পরিচালনা করতাম সারা দেশ জুড়ে এবং সে সময় সমন্বয়কারী হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমাদের যোগাযোগ করতে হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। মূলত এইভাবেই জাতীয় রাজনীতির সাথে ঘনিষ্ঠতা এবং ড্যাবের মধ্য দিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটি বিএনপির হচ্ছে যে একটা সহযোগী বলতে পারেন কিংবা সমর্থক বলতে পারেন, এরকম একটি সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন, সেটার মধ্য দিয়ে আমি মানে রাজনীতির সঙ্গে যুক্ত হই। এরপরে তো দীর্ঘ হচ্ছে যে যেমন আমি জিয়া পরিষদের বগুড়ার দায়িত্ব পালন করি, চিকিৎসক এখনো পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন, এখনো ওই পদে আছি এবং আমি বগুড়া জাতীয় রাজনীতিতে প্রবেশ করার পরে আমি বগুড়া বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি অনেকদিন। তার পরবর্তীতে চাকরি ছেড়ে দেওয়ার পরে 2009 সালে যখন আমাকে বদলি করা হয় আওয়ামী লীগ সরকার এসে ফরিদপুরে, তখন আমি চাকরি ছেড়ে দিয়ে সরাসরি গাইবান্ধার রাজনীতির সঙ্গে যুক্ত হই, বিএনপির রাজনীতি, এবং গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মনোনীত হই এবং সেখানে প্রায় 7 বছর সভাপতির দায়িত্ব পালন করি। 2017 সালে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হই। তো এই দায়িত্বই পালন করছি দীর্ঘ সময় ধরে আর কি। আপনি যা বললেন তাতে তো আপনার রাজনীতির একটা বর্ণাঢ্য জীবন বা লাইফ। আশা করব আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জনগণ আপনার কাছে কাঙ্ক্ষিত ফলাফলই পাবে বলে আশা করি। আর আমরা আজকে যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি, এগুলো আসলে জনগণের কাঙ্ক্ষিত প্রশ্নগুলোই আমাদের খবরের মাধ্যমে আপনাকে আমরা করার চেষ্টা করছি। তাই আপনার কাছে আমরা জানতে চাবো, আপনি নির্বাচিত হলে গাইবান্ধা 3 আসনের জন্য আপনার প্রধান 3টি অগ্রাধিকার কি হবে এবং জনগণের কাছে আপনার মূল বার্তা কি? আমি প্রধানত 3টে লক্ষ্য নিয়েই আমি কাজ করছি। লক্ষ্য নিয়েই আমি সংসদ সদস্য নির্বাচিত হতে চাই, লক্ষ্যকে সামনে রেখে। প্রথম লক্ষ্য হচ্ছে যে আমাদের অবহেলিত, অনুন্নত, পশ্চাৎপর, দরিদ্র পলাশবাড়ী এবং সাদুল্লাপুর এলাকার উন্নয়ন করা। এলাকার উন্নয়ন মানে রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার স্থাপন, কৃষি নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানা স্থাপন,
গোরস্থান, শ্মশান, মন্দির, এগুলো নির্মাণ, এগুলো হচ্ছে এলাকার উন্নয়ন। আর এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই। সেটার জন্য প্রথম হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সেটা কর্মসংস্থান হচ্ছে যে আমাদের আহ, অগ্রাধিকার খাত হচ্ছে যে আমরা বেশি মূল ফোকাস করতে চাই মহিলাদের প্রতি। আমাদের দেশের 50% হচ্ছে মহিলা, এবং সেই মহিলারা এই যে জীবনে 1 টাকা উপার্জন করেনি, এই ধরনের মহিলারা, গৃহবধূরা, এবং তাদেরকে তাদেরকে এই উন্নয়ন কর্মকাণ্ড কিংবা উপার্জনশীল না করে গড়ে তোলা গেলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে না। সেই বিবেচনার থেকে মহিলাদের যে কর্মসংস্থানের জন্য এটা আমাদের মানে মূল ফোকাস। আমরা ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে চাই, এবং সেখানে আমরা প্রশিক্ষণ দেব। টুপি বানানো বানাবে, তারা তারা শতরঞ্জি বানাবে, নকশিকাঁথা বানাবে, কেক বিস্কুট তৈরি করবে, তারপরে হচ্ছে যে মাটির গহনা তৈরি করবে। আমরা সেগুলো স্থানীয় বাজারে এবং বিদেশে বিক্রি করার মধ্য দিয়ে প্রত্যেক ঘরে ঘরে মহিলাদের আমরা উপার্জনশীল করে গড়ে তুলতে চাই। আমাদের দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান 31 দফার মধ্যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। সেখানে প্রত্যেক পরিবারের মহিলাদের আমরা 2500 টাকা করে, 2500 টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চাল, ডাল, তেল, আটা, লবণ এবং চিনি প্রতি মাসে সরবরাহ করব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 জন সদস্যের জন্য। এবং এটা আমাদের এর বাইরেই যে আমাদের অসংখ্য যুবকরা বেকার অবস্থায় রয়েছেন, তাদেরকে, যারা শিক্ষিত যুবক বেকার আছেন, তাদের জন্য আমরা আইসিটি প্রশিক্ষণ করার মধ্য দিয়ে আমরা বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করব। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। যারা অল্প শিক্ষিত যুবক আছে তাদের আমরা উদ্যোক্তা করে গড়ে তুলতে চাই। আমরা সহজ শর্তে সমিতির মাধ্যমে তাদেরকে ঋণ দেব। তারা গবাদি পশু পালন, হাঁস মুরগি, মাছের চাষ, নার্সারি স্থাপন করার মধ্য দিয়ে আমাদের এই মানে সেই যুবকরা যারা লেখাপড়া কম জানে তাদেরকে আমরা উদ্যোক্তা করে গড়ে তুলব। আমরা কৃষকদের জন্য আমাদের সুনির্দিষ্ট ভাবে আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা আছে। আমরা কৃষকদের যে কৃষক কার্ড আমরা দেব, যারা কৃষক কার্ডধারীরা, তারা মানে সরকার ভর্তুকি প্রদান করবে সার, বীজ, কীটনাশক এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত সেচ ব্যবস্থা, উন্নত কৃষি যন্ত্রপাতির সুবিধা, এবং এই কৃষক কার্ডের মাধ্যমে তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লোন নিতে পারবে। এবং এগুলোর মধ্য দিয়ে আমরা একই সঙ্গে আমরা কৃষকদের জন্য বীমা ব্যবস্থা করব। শস্য বীমা, তারপর হচ্ছে পশু বীমা, মৎস্য বীমা, এবং কৃষকদের এবং খামারিদের আমাদের প্রোটেকশনের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে প্রোটেকশন আমরা করতে চাই এই বীমা চালুকরণের মধ্য দিয়ে। আমাদের ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যেটা লক্ষ্যের মধ্যে, যেমন ধরেন যে পতিত স্বৈর শাসকের সময়ে যে দীর্ঘ 15-17 বছর যে ধরেন বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা প্রতিবাদী মানুষ ছিলেন, কিংবা ধরেন জামাত ইসলামের নাম ধরে যদি বলি, আন্দোলনকারী দলের মধ্যে উল্লেখযোগ্যভাবে জামাত ইসলামের নেতাকর্মীরা, তারা অর্থনৈতিকভাবে নানানভাবে নিগৃহীত হয়েছেন, ক্ষতির শিকার হয়েছেন, চাকরি হারা হয়েছেন, চাকরি পাননি, প্রমোশন বঞ্চিত হয়েছেন। এবং সেই সমস্ত মানুষদের আমার যদি জনপ্রতিনিধি আমি নির্বাচিত হই, তাহলে সেই সমস্ত মানুষদের পুনর্বাসিত করার দায়িত্ব অনিবার্যভাবে আমার কাঁধে বর্তায়। সেই দায়িত্বটিও আমি পালন করতে চাই। আপনাকে আগেই বললাম যে আমাদের এই প্রশ্নগুলো আমরা জনগণের কাছ থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। তার ভিতর আর একটি উল্লেখযোগ্য একটু প্রশ্ন আমরা পেয়ে থাকি, যে সেটা হচ্ছে নির্বাচিত হলে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ আপনি কিভাবে বজায় রাখবেন? নিয়মিত যোগাযোগটা যে কোনো উন্নয়নের জন্য জনগণের ইনভলভমেন্টটা খুবই জরুরি বিষয়। জনগণ উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যদি জনগণের সম্পৃক্তি না থাকে, তাহলে সেই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। সেই কারণেই জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সাথে নিয়মিতভাবে পাক্ষিক কিংবা মাসিক মানে বৈঠকের ব্যবস্থা করা। এবং আমি হলে পরে, নির্বাচিত হলে পরে একজন সংসদ সদস্যের
কাছে দেখা করার জন্য যে মিডিয়া বা ব্যারিকেড যেগুলো থাকে নেতাকর্মীরা তৈরি করে, সেরকম কোনো ব্যারিকেড আমার থাকবে না। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো মানুষ আমার কাছে তাদের ব্যক্তিগত, তাদের পারিবারিক, তাদের সামাজিক আহ, যে তাদের সমস্যার কথা, এলাকার অভিযোগের কথা আমার কাছে যে কোনো সময় বলতে পারবে এবং তাদের দ্বার উন্মুক্ত থাকবে। এখনো রাত 2টা 3টা পর্যন্ত লোকজন আমার কাছে যায়, আমি বিরক্ত হই না আর কি। সেই অভ্যাসটা হয়েছে এবং সেই ধারাটাই আমি অব্যাহত রাখতে চাই। আর আপনি যদি নির্বাচিত হন, তাহলে আপনার সংসদীয় আসন পলাশবাড়ী সাদলাপুরে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আপনি কি ধরনের পরিবর্তন আনতে চান? আমি প্রথমে আমি তো যেটা বলেছি গুরুত্ব দিয়ে যে কর্মসংস্থান একটা আমার গুরুত্ব। আর একটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে পলাশবাড়িতে তাও কিছুটা মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেইটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সাদুল্লাপুর একেবারেই কোনো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাই। স্বাস্থ্য সেবার জন্য এই হাসপাতালের শয্যা সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করা দরকার। মা এবং শিশু স্বাস্থ্য, জনসংখ্যার একটা বিরাট গোষ্ঠী হচ্ছে মা এবং শিশুরা। তাদের জন্য প্রত্যেকটা ইউনিয়নে 10 শয্যার একটা মানে হাসপাতাল সহ 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ মা এবং শিশু স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়ে আমরা চিকিৎসা সেবার সম্প্রসারণ করতে চাই। আর জাতীয়ভাবে জনাব তারেক রহমান এটা ঘোষণাই করেছেন যে আমাদের সার্ভিসটা ব্রিটেনের আদলে তিনি ন্যাশনাল হেলথ সার্ভিস গড়ে তুলতে চান। ন্যাশনাল হেলথ সার্ভিস গড়ে তোলা মানে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান। যদিও বর্তমান আর্থসামাজিক অবস্থায় বর্তমান এটা মানে মানে আমার নিজের কাছে একটা প্রশ্ন যে সম্পূর্ণভাবে জাতীয়করণ করা, ন্যাশনাল হেলথ সার্ভিস গঠন করা কতখানি মানে ফিজিবল হবে। কিন্তু জনাব তারেক রহমান চান যে এটা ব্রিটেনের আদলে জাতীয় স্বাস্থ্য সেবার মধ্যে স্বাস্থ্য সেবাটাকে নিয়ে আসতে চান আর কি, যাতে করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা এবং এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা উনি করতে চান। সেটা জাতীয় অঙ্গীকারের মধ্যে আছে। আমরা এই প্রশ্নগুলো জনগণের কাছ থেকে যখন আমরা তুলে আসার চেষ্টা করতেছিলাম, তাতে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা লক্ষ্য করছি জনগণ আগের মতন আর নেই, তারা অনেক বিচক্ষণ। তাদের আরেকটি প্রশ্ন তারা আমাদেরকে করছে, সেটা হচ্ছে এই যে দলীয় অবস্থান থেকে আপনি জাতীয় রাজনীতিতে কিভাবে ভূমিকা রাখতে চান? দলীয় অবস্থান হচ্ছে যে যেমন ধরেন আমাদের দল তো একটা উদার গণতান্ত্রিক দল এবং সেখানে জনাব তারেক রহমান বর্তমান সময়ে তার প্রাজ্ঞতা, বিজ্ঞতা, বিচক্ষণতা, তার পরিমিতিবোধ এবং তার ধরেন দল পরিচালনা এবং তার কথাবার্তা, তার আচরণের মধ্য দিয়ে এক অসাধারণ মাত্রায় উন্নীত হয়েছেন এবং তিনি তার কাছে মানে তিনি মতামত জানতে চান যে যেমন ধরেন যে কোনো কর্মসূচি প্রণয়নের আগে কিংবা কর্মসূচি বাস্তবায়নের পর কিংবা কর্মসূচি গ্রহণের ফলাফল কি সে সম্পর্কে ধারাবাহিকভাবে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে কর্মশালা করেন, বৈঠক করেন এবং সেখানে তিনি তৃণমূলের সব মতামতকে বেশি গুরুত্ব দেন। একজন আমি একজন বিএনপির একজন কর্মী হিসেবে আমারও তার সঙ্গে মানে কথা বলার বা মতামত তুলে ধরার সুযোগ রয়েছে অনেকের মতো এবং সেই ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে তৃণমূলদের অবস্থান এবং নির্ভর করেন এবং বিএনপি যে বিভিন্ন যে সংকটকালীন সময়ে আমাদের নেতারা উপলব্ধি করেন এবং তারা প্রকাশ্যে স্বীকারও করেন যে বিএনপির উপর যত ক্রাইসিসের মধ্য দিয়ে বিএনপি রাজনৈতিক দল হিসেবে পথ অতিক্রম করেছে এবং যত ষড়যন্ত্র মোকাবেলা করে পথ অতিক্রম করতে হচ্ছে বিএনপিকে এবং সেখানে তৃণমূলই একমাত্র বিএনপিকে রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। সেই জন্যে তৃণমূলের মতামতকে মানে অগ্রাধিকার দিয়ে গুরুত্ব দিয়ে আমাদের মানে হাইকমান্ড এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সেটাকে বিবেচনা করেন এবং আমাদের মাধ্যমে কিংবা সরাসরি তৃণমূলের কথাগুলোকে তিনি দিয়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান। সেই ক্ষেত্রে এই ভূমিকাটা একটা ফেসিলিটেটরের ভূমিকা বা একটা মাধ্যম হিসেবে আমি জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত
থাকতে পারবো। তাহলে আপনার মতে গাইবান্ধা ৩ আসনের সবচাইতে বড় সমস্যা কোনটি এবং এটি সমাধানে আপনার কৌশল কি? আমি আগে উল্লেখ করেছি আমাদের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্রতা আমাদের হচ্ছে একটা বড় সমস্যা। ৪৬% গাইবান্ধা জেলার ৪৬% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং দারিদ্র্যের প্রধান কারণ হচ্ছে কর্মসংস্থানের অভাব। এবং কর্মসংস্থানটা আমরা যদি করতে পারি, যেটা আমি উল্লেখ করেছি আগে, বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের যদি সুযোগ তৈরি করতে পারি আমরা, তাহলে দারিদ্র্য দূরীকরণে সহায়তা হবে। এবং যেমন ধরেন সেখানে যে নিজস্ব উদ্যোগ, সমবায় ভিত্তিক সরকারি প্রণোদনা, এগুলোর মধ্য দিয়ে আমরা সেটা করতে চাই। আর একটা হচ্ছে যে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে একটা উন্নয়নের জন্য, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যে এখন কানেক্টিভিটি যদি কোনো জায়গার মধ্যে না থাকে, সেই জায়গার কিন্তু ডেভেলপমেন্ট হয় না। সেই জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত আমরা যদি না করতে পারি, আমাদের আভ্যন্তরীণ, তারপরে জেলার সঙ্গে আপনার মানে রাজধানীর এই যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত করতে না পারি, তাহলে আমাদের মানে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা পাবো না। আমি গাইবান্ধার কথাই বিবেচনা করি। গাইবান্ধায় যারা সংসদ সদস্য যারা ছিলেন দীর্ঘদিন, বিনা ভোটে কিংবা অনির্বাচিত ভাবে কিংবা মানে হচ্ছে যে আমি ডামি তুমি এই নিয়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে, মধ্যরাতের নির্বাচনের মধ্যে যেভাবেই হোক, সংসদ সদস্যের যারা দায়িত্ব পালন করেছেন, মানুষের প্রতি তারা মানে সুবিচার করেননি, মানুষের আকাঙ্ক্ষাকে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটা কৃষি বিশ্ববিদ্যালয়, একটা ভৌত অবকাঠামো একদম বর্তমান থাকা সত্ত্বেও, এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দলের এবং সংসদের, তারা কিন্তু এই বিষয়টা কি উদ্যোগী হন নাই। একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা মানে কি, অটোমেটিক্যালি সেই জায়গার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া। একটা মেডিকেল কলেজ, একটা নীলফামারী একেবারে একটা খুবই অনুন্নত জেলা ছিল, আমাদের ছোটবেলায় দেখেছি আমরা। সেই নীলফামারীর যে পরিবর্তনটা হয়েছে, সেখানে সেখানে ইপিজেড হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, এবং আমাদের হচ্ছে যে তারা বিমানবন্দরের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের এই গাইবান্ধার একটা ইপিজেড এর দাবিও তো আমাদের দীর্ঘদিনের দাবি, যে স্থানেই হোক, কিন্তু একটা ইপিজেড স্থাপন করা, মেডিকেল কলেজ স্থাপন করা, এগুলো যদি আমরা করতে পারি, আমাদের একটা বালাসীঘাট থেকে টানেলের বাহাদুরাবাদ, ওখানে নদীর নাব্যতার জন্য ফেরিঘাট চালু সম্ভব হয় নাই, কিন্তু টানেল তো তৈরি করা সম্ভব। এবং সেই টানেল দিয়ে যদি যোগাযোগ বাহাদুরাবাদের মধ্য দিয়ে, তাহলে ঢাকার সঙ্গে দূরত্ব অনেকখানি কমে যাবে। সেই সুযোগটাও হলে পরে আমাদের গাইবান্ধাকে একটা পকেট ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে গাইবান্ধা, সেটা আমাদের উন্নতির ক্ষেত্রে একটা বড় অন্তরায়। এবং সেখানে যদি যোগাযোগ ব্যবস্থা এইভাবে সম্প্রসারিত হয়, কানেক্টিভিটি বাড়ে, তাহলে গাইবান্ধার উন্নয়ন করা সম্ভব হবে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের কাছ থেকে আপনি কি ধরনের অভিযোগ সবচাইতে বেশি পেয়েছেন? আমি জনগণের অভিযোগ হচ্ছে যে মানে বঞ্চনার অভিযোগটা বেশি আর কি, অপ্রাপ্তির অভিযোগটা বেশি। এর মধ্যে উল্লেখ করেছি, আমি যেখানেই যাই সেখানে প্রথম দাবি হচ্ছে যে আমাদের রাস্তাঘাট চাই, রাস্তা চাই, স্কুল কলেজের অবকাঠামো চাই। তারপরে হচ্ছে যে এই যে আমাদের সামাজিকভাবে আমাদের নিরীহ মানুষরা রাজনৈতিক কর্মীদের দ্বারা বিভিন্নভাবে নিগৃহীত হয়, এটা ধারাবাহিকভাবে এটা চলে আসছে দীর্ঘকাল ধরে। এই ধরনের মানুষ একটা নিরাপত্তা চায়, মানুষ একটা নিরাপদ বাংলাদেশ যেমন দেখতে চায়, তেমনি ভাবে নিরাপদ সাদুল্লাপুর পলাশবাড়ি দেখতে চায়। মানুষ একবেলা কম খাবে, তাতে মানুষের খুব বেশি মানে কষ্ট নাই, কিন্তু মানুষ চায় যে নিরাপত্তার মধ্যে তার জান মাল সম্পদ, তার ধর্ম, তার সম্মান এবং মা বোনদের সম্ভ্রম রক্ষিত হবে, সেই রকম একটা নিরাপত্তা মানুষের, এলাকার মানুষের প্রত্যাশা। সেই সেই নিরাপত্তার বিষয়টিও আমাদের মানে সবাই মিলে একটা নিরাপদ, উন্নত, অগ্রগামী, আলোকিত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত পলাশবাড়ি এবং সাদুল্লাপুর আমরা গড়ে তুলতে চাই। আরেকটি প্রশ্ন, যদিও প্রশ্নটা অনেক ছোট কিন্তু উত্তরটা অনেক ব্যাপকতা আছে, যে আপনি রাজনীতিকে কিভাবে দেখেন, সেবা হিসেবে না ক্ষমতা হিসেবে?
আমি তো আমার জীবনের অনেক কিছু ত্যাগ করেছি এই দেশে রাজনীতির জন্য। যেমন আল্লাহ তাআলা আমাকে একটা ভালো জীবন দিয়েছিলেন। যে ধরেন আমি মেডিসিনের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন ব্যক্তি। আমি মেডিসিনের অধ্যাপক, পরিচালক ছিলাম শহীদ জিয়াউর মেডিকেল কলেজের কিছুদিন। এই ধরেন এই আওয়ামী লীগের আমলে আমাকে বিএনপি করার কারণে এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কারণে আমাকে নিবর্তনমূলক বদলি করা হয় এবং চাকরিটা আমি সেই সময় আর কন্টিনিউ করতে পারিনি। আমার ৭ বছর চাকরি বাকি থাকতেই আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আমি 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 বগুড়ার ১ নম্বর প্র্যাকটিশনার ছিলাম একসময়। সেখানে ৫০ থেকে ১০০ রোগী দেখতাম প্রতিদিন। মানে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা ইনকাম করার সুযোগ ছিল আমার। সেটাও ত্যাগ করতে হয়েছে রাজনীতির জন্যে। আরেকটা চাকরি করতাম টিএমএসএস এ উচ্চ বেতনে। জেলার সভাপতি হওয়ার পরে সময় দিতে না পারার কারণে সেটাও ত্যাগ করেছি। এবং সর্বশেষে আমি আমার পরিবারকেও তো আমাকে বিচ্ছিন্ন হতে হয়েছে পরিবার থেকে। আমার জীবনের গতি যেভাবে চলে, সেই গতি কখন বের হই, কখন ফিরি, কবে ফিরি, কখন কোথায় থাকি, কখন খাই, আমার সময় কাটে, ঘুম হয়, খাওয়া হয় গাড়ির মধ্যে। এরকম একটা মানে কি বলে মানে একটা অনিয়ন্ত্রিত এবং একটা বিশৃঙ্খল জীবনের মধ্যে বসবাস করি। এবং আমার পরিবারকে ত্যাগ করার পরে গোটা মানে আমি পরিবার বানিয়েছি আমার এলাকার মানুষ এবং বিএনপিকে আমার পরিবার বানিয়েছি এখন। যে আপনি একটা জিনিস স্পষ্ট করবেন, আপনার মতে ক্ষমতাসীন দলের বিরোধী দলের প্রতি মনোভাব কেমন হওয়া উচিত? আপনার প্রশ্নের একটা উত্তরটা আমি দেইনি পুরাপুরি, বলা হয়নি। সেটা হচ্ছে যে মানে মানে নেতৃত্ব তা মানুষের সেবক হওয়ার জন্য হওয়া উচিত। আমাদের রাজনীতির যেমন বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো স্পষ্ট করেই বলেছেন রাজনীতি হবে জনগণের কল্যাণের, জনগণের মঙ্গলের জন্য, রাজনীতি হবে উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য। রাজনীতি যেন আমাদেরকে মানুষের সেবক হতে শেখায়, প্রভু হতে নয়, অত্যাচারী হতে নয়, ক্ষমতাবান হতে নয়। এই ক্ষমতা মানুষের কল্যাণের জন্য ব্যয় করতে হবে। এটা শহীদ জিয়ার শিক্ষা, এটা বিএনপির শিক্ষা। এবং সেই শিক্ষায় নিয়ে আমার প্রিয় নেত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যানও সেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। এবং আমরা অনেকে ক্ষমতার অপব্যবহার করি, আমাদের মানে পদের বড়াই দেখাই, অহমিকা দেখাই। এর বিরুদ্ধে আমাদের চেয়ারম্যান সাহেব স্পষ্ট করে যে বলেছেন যে আত্মম্ভরিত নয়, হেডাম দেখায় নয়, জনগণের ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং আমার জীবনের লক্ষ্য হচ্ছে যে আমার জীবন রাজনৈতিক জীবনের অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জন যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমি বুঝতে পারি এবং অনুভব করতে পারি মানুষের ভালোবাসাটাকে। আমি যখন মানুষের মধ্যে যাই তখন মানুষ আমাকে ভালোবাসে, এই অনুভবটা আমার মধ্যে আমি ফিল করি। এটাই আমার জীবনের একটা রাজনৈতিক জীবনের প্রাপ্তি আর কি। এবং আমি মানুষের আস্থার মধ্যে, বিশ্বাসের মধ্যে, ভালোবাসার মধ্যে আমৃত্যু থাকতে চাই। আপনাকে লাস্ট একটু প্রশ্ন করেছিলাম যে ক্ষমতাসীন দলের বিরোধী দলের প্রতি মনোভাব কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা তো আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে তিনি এই আমাদের রাজনৈতিক সংস্কৃতিটারই পরিবর্তন করতে হবে। টোটাল আমাদের যে অসুস্থ ধারার রাজনীতি, আমরা শহীদ জিয়ার রাজনীতি যদি আপনি বিবেচনা করেন, শহীদ জিয়া কোনো রাজনৈতিক দল সম্পর্কে, কোনো নেতা সম্পর্কে একটা খারাপ মন্তব্য করেছে, একটা অশালীন উক্তি করেছে, এরকম আপনি কোনো উদাহরণ মানুষের সামনে তুলে ধরতে পারবেন না। আমরা যেহেতু শহীদ জিয়ার রাজনীতি করি, তিনি ঐক্যের রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সংযমের রাজনীতি, ধৈর্যের রাজনীতি, এই রাজনীতির চর্চা করতে বলেছেন। এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি, এইটা আমরা স্থাপন করতে চাই। হিংসা, বিদ্বেষ, হানাহানি এর বিপরীতে আমরা ঐক্য এবং সমন্বয়ের রাজনীতি করতে চাই। এবং এই দেশ যারা যে রাজনৈতিক দলই করুক, এ দেশ আমাদের জন্মভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি। অনেক আজকের এই বিজয় দিবসে অনেক ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এবং অনেক কষ্টের মাধ্যমে আগামীতে কষ্টার্জিত যে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা, সেটাকে ধরে রাখতে গেলে জাতীয় ঐক্য এবং নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, নিজেদের মধ্যে
ওই সমন্বয় এবং আমার নেতৃত্ব অসুস্থ অবস্থায় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন স্পষ্ট করে, আর হিংসা নয়, আর বিদ্বেষ নয়, আর হানাহানি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলবো বাংলাদেশকে গড়বার জন্য। এটাই আমাদের রাজনীতির প্রেরণার মূল উৎস। আমাদের বর্তমান সময় আমাদের প্রিয় নেত্রী, আমাদের সাহসের বাতিঘর, আমাদের আলোকবর্তিকা, আমাদের প্রেরণার উৎস। এই সুযোগে আমার প্রিয় নেত্রীর রোগ মুক্তি কামনা করছি আপনাদের মাধ্যমে গোটা যা সমস্ত দর্শক শ্রোতাদের কাছে। আমাদের প্রিয় নেত্রীর জন্য রোগ মুক্তির জন্য, তার দীর্ঘায়ুর জন্য, সুস্থতার জন্য আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। তিনি যেন আমাদের যেমন ভাবে অতীতে বুক দিয়ে এই দেশ মানুষকে এবং দেশের স্বার্থকে রক্ষা করেছেন, আগামীতে অভিভাবক হয়ে তিনি আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবেন। অন্তত তিনি সুস্থ থাকুন, মানে কিছুটা সুস্থ থাকুন এবং আমাদের মধ্যে থাকুন, বেঁচে থাকুন। এইটা আমাদের এখনকার মানে করুণ আকুতি আল্লাহর কাছে এবং মানুষের কাছে দোয়া চাইছি তার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আপনার আসনের ভোটারদের উদ্দেশ্যে যদি কোনো খুদে ছোট করে কোনো কিছু বার্তা দিতে চান, বলতে চান, আপনি বলতে পারেন ছোট করে। হ্যাঁ, আমি তো বলেছি যে আমাদের যে কাঙ্ক্ষিত পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের রূপ কেমন হবে সেটা যদি খুব সংক্ষেপ করে আমি আগেই উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আমরা একটা আলোকিত, উন্নত, সমৃদ্ধ, গতিশীল, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ আমরা পলাশবাড়ি এবং সাদুল্লাপুর গঠন করতে চাই। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের আলোচনায় আমরা গাইবান্ধা ৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের রাজনীতি, উন্নয়ন ভাবনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলার চেষ্টা করেছি। আপনারা সিদ্ধান্ত নেবেন কে হবে আপনাদের কণ্ঠস্বর, কে থাকবে জনগণের পাশে। আজকের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আমাদের অতিথিকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো সমসাময়িক ইস্যু নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।